হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি গল্প কথক তোমাদের চৈতি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পে সুব্রত নামের একটি ছেলে মাত্র ১,০০০ টাকার লোভ দেখিয়ে তার ছোট বোনকে রান্নাঘরে নিয়ে কিভাবে কাজ করেছিল তার বাস্তব একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শুনলে আশা করি তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আমার বর্তমান বয়স ২৫ বছর। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি। আর আমার ছোট বোন, তার বয়স ছিল ১৩ কি ১৪। সবে মাত্র তার ফুটতেছে। আমিও খুব একটা বেশি বুঝতাম না, কিন্তু আমার ছোট বোন এত সুন্দর ছিল, এত আবেদনময়ী হয়েছিল, তাকে দেখলেই আমার মাথা ঠিক থাকত না। যদিও সে আমার চাচাতো বোন, কিন্তু তারপরেও নিজের বোনের মতোই আমি তাকে সবসময় দেখতাম। সে আমার আপন কাকার একমাত্র মেয়ে। কাকা বিয়ে করেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাদের ঘরে আর কোন ছেলে মেয়ে নেই। একটাই তাদের মেয়ে, তার নাম হলো উর্বশী। উর্বশীর বয়স যদিও মাত্র ১৩ কি ১৪ হবে, কিন্তু উর্বশীকে দেখলে মনে হয় যেন এক আসমানের পরী। তার রূপ যৌবন এত সুন্দর, এতই লাবণ্যময়ী, আর চেহারার গঠন গাঠন তো বলাই বাহুল্য। কি বলবো বন্ধুরা, যদিও আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম, আর আমিও তখন টকবগে যৌবন প্রাপ্ত একটি নওজোয়ান ছেলে। এরকম একটি সুন্দরী সরসী মেয়েকে দেখলে কিভাবে টিকে থাকতে পারি? তাও আবার আমার চোখের সামনে সব সময় ঘোরাঘুরি করে। আস্তে আস্তে তার প্রতি আমার দুর্বলতা কাজ করতে থাকলো। চোখের মধ্যেই অন্যরকম নেশা, মনের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা কাজ করতে লাগলো, যাকে বলে বয়ঃসন্ধি। আমি খুব বিস্মিত হইতাম যখন তাকে দেখতাম। আমার ছোট বোন, সে যখন আমার চোখের সামনে দিয়ে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হেলে দুলে হেঁটে যেত, তখন আমি আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতাম, এবং পিছন থেকে তার হেঁটে যাওয়ার দৃশ্যটা অনুভব করে অন্য এক জগতে আমি হারিয়ে যেতাম। আর রাতে মনের কল্পনাতে তাকে ভেবে আমি সেই রকম একটি মজার কাজ করতাম। তার রূপ এবং সৌন্দর্য, তার যৌবন আমাকে এমনভাবে পাগল করে বসতেছে, আমি আর স্থির থাকতে পারলাম না। চোখে মুখে শুধু সর্ষে ফুল দেখি, যেদিকেই তাকাই আমি শুধু তাকে দেখি। সে যেন আমার কল্পনাতে স্থায়ী হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তারপর আমি ভাবলাম, চোখের সামনে এমন একটা পরী সবসময় ঘোরাঘুরি করে, অথচ আমি কিছুই করতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, সে আমার ছোট বোন। যদিও সে আমার আপন ছোট বোন না, আমার কাকার একমাত্র মেয়ে, অর্থাৎ আমার চাচাতো বোন। তাই আমি তাকে কোনো কিছু বলতে পারতেছি না। কিন্তু এইভাবেই আমি আর সহ্য করতে পারতেছি না। আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছিল সব। তারপরে একদিন ভাবলাম, না, এই জিনিস হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। যেভাবেই হোক এই জিনিস আমাকে পেতে হবে। সর্বপ্রথম আমাকেই তার স্বাদ গ্রহণ করতে হবে। মনের মধ্যে বন্ধুরা তখন আমার উতাল পাতাল ঢেউ চলছে, আর শয়তানি কিছু বুদ্ধিও কাজ করছে। বিশেষ করে আমার মনের ভেতরটা খুব খারাপ করে দিলাম, যে যেভাবে হোক আমি তাকে একটা কিছু করব। এই চিন্তা ভাবনা নিয়ে তার সাথে প্রথমে ভালো করে মিশতে শুরু করলাম। কিভাবে তার সাথে মিশব, মানে একবারে ভালোভাবে ফ্রি হব, সেই কৌশল খুঁজে পাচ্ছিলাম না। মনে মনে চিন্তা করলাম, কিভাবে তাকে আমার হাতের মধ্যে আনা যায়। আমি যা বলি সে তাই করবে, এরকম একটা কৌশল মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আর তাছাড়াও আমার বাবা আর আমার কাকার মধ্যে খুব একটা বেশি মিল ছিল না। তারা বিভিন্ন বিষয় নিয়ে সবসময় ঝগড়াঝাটি করত। কিন্তু আমার কাকি আমাকে খুব ভালোবাসত, খুব আদর করত। কিন্তু আমার কাকা আমাকে দেখতে পারত না। আমার কাকাতো বোন আমাদের এখানে বিভিন্ন প্রয়োজনে আসত, এবং আমার মায়ের সাথে তার ভালো খাতির ছিল। কিন্তু আমার কাকাতো বোনকে আমার ধারে কাছেও আসতে দিত না। মানে আমাকে দেখলেই উনি যেন হিংস্র হয়ে যেত, মনে মনে ফুঁসে উঠত। আমি জানি না কেন উনি আমার সাথে এরকম করত। আমার কাকা যদিও আমার বাবার সাথে ঝগড়াঝাটি করত, মাঝে মধ্যে প্রায় সময়,
কিন্তু আমি তো কাকার সাথে কোনোদিন ঝগড়াঝাটি করি নাই। তাহলে উনি আমাকে দেখে কেন ফুঁসে উঠত? আমি জানি না। আর এই জন্যই আমার কাকাদের বাসায় আমাদের খুব একটা বেশি যাওয়া হতো না। আমার কাকা তার মেয়ে মানে আমার কাকাতো বোন উর্বশীর সাথে আমাকে কথা বলতে দিত না, তার সাথে মিশতে দিত না। আমিও খুব একটা বেশি মিশতাম না, কিন্তু তার সৌন্দর্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ভাবলাম যেভাবেই হোক আমি তার সাথে মিশব এবং আমি তাকে একটা কিছু করব, তাহলে আমার কাকা আমার সামনে মাথা নত করে রাখবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি বুদ্ধি খাটাতে লাগলাম, কিভাবে আমি আমার চাচাতো বোনকে প্রেমের ফাঁদে ফেলতে পারি এবং তাকে ফাঁদে পেলে তাকে আমার ইচ্ছা মতো আমার চাহিদা পূরণ করতে পারি। তাহলে আমার চাচা আর আমাকে দেখে আর ফুঁসে থাকবে না, নত হয়ে থাকবে। মনের মধ্যে জিদ আটকিল ভিন্ন কিছু করার। এসব কিছু ভেবে মনে মনে চিন্তা করতে লাগলাম, কিভাবে উর্বশীকে আমি কাছে পেতে পারি, আমার একবারে বা বাহুডুরে পেতে পারি। চিন্তা করতেছি আর আমাদের বাসায় বসে বসে টিভি দেখছি। হঠাৎ করে একটি নাটকের সিন ঠিক আমার জীবনের মতোই আমার চোখে ভেসে উঠল। আমি খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করলাম যে কিভাবে একটা ছেলে একটা মেয়েকে খুব সহজে ইমপ্রেস করতে পারে। আমি দৃশ্যটি দেখে আমার হৃদয়টা শান্ত হয়ে গেল। ভাবলাম এই টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে হয়তো আমার চাচাতো বোন আমার প্রতি দুর্বল হতে পারে এবং সে আমার ডাকে সাড়া দিতে পারে। পরের দিন সকাল থেকেই চিন্তা করলাম এই কৌশলটা কাজে লাগানোর। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজ থেকে আসার সময় কিছু ভালো ভালো বিদেশি চকলেট উর্বশীর জন্য উপহার নিয়ে আসলাম। এমনিতে আমি তার সাথে খুব একটা বেশি কথা বলতাম না, আর আমার কাকা মলতো বলতে দিত না, সেও আমার সাথে বলতো না। যদি আমার সাথে উর্বশীর কথা বলতো তাহলে আমার কাকা মানে তার বাবা তাকে অনেক বকাঝকা করত, অনেক মারধর করত। তাই আমাদের মধ্যে দূরত্বটা ছিল অনেক বেশি। কলেজ থেকে এসে সেদিন চকলেট নিয়ে আমতা আমতা করে আমি পিছন থেকেই উর্বশীকে সুযোগ বুঝে ডাক দিলাম। বললাম, এই উর্বশী শোনো, আমার কথা শোনো। উর্বশী আমার ডাক শুনে সে যেন হতবাক হয়ে গেল। সে ভাবল ভাইজা তো আমার সাথে কথা বলে না তেমন বেশি একটা, তাহলে ভাইয়া আমাকে পেছন থেকে ডাকতেছে কেন? উর্বশী আমার ডাকে সাড়া দিয়ে বলল, ভাইয়া আমাকে ডাকছেন? আমি বললাম, হ্যাঁ, তোমাকে ডাকছি। তারপর আমি কোনো কিছু না বলে তার হাতে কতগুলো বিদেশি দামি দামি অনেক মজার মজার চকলেট ধরিয়ে দিয়ে বললাম, উর্বশী, আমি তো তোমাকে এখন পর্যন্ত কোনো কিছু দিতে পারি নাই। তোমার জন্য আমি মন থেকে আজকে ইচ্ছা করে এই চকলেটগুলো এনেছি। দয়া করে তুমি এটা রাখবা। সে বলল, ভাইজা আপনি কি বলছেন? কেন রাখবো না? আপনি তো আমার বড় ভাই, আপনি আমার আপন চাচার ছেলে, আপনি তো আমাকে চকলেট দিতেই পারেন। আমি বললাম, এই নাও, এই চকলেটগুলো অনেক মজা, আমি প্রায় প্রায় খেতাম, তুমি খেয়ে অনেক মজা পাবে। তারপর উর্বশী আমার এখান থেকে চকলেটের নিল। আমি বললাম, উর্বশী, এইগুলো বিদেশি চকলেট, খেয়ে অনেক মজা পাবে। তারপর আমি দেখলাম উর্বশী চকলেটগুলো পেয়ে খুব খুশি হলো। আরেকটা মুচকি হাসি দিয়ে আমার কাছ থেকে চলে গেল। মনে মনে ভাবলাম, এই তো আস্তে আস্তে করে উর্বশীকে আমার বসে আসছে, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। মনটা তখন আমার অনেক রাঙ্গা রাঙ্গা ভাব, রাঙ্গা রাঙ্গা ভাব নিয়ে চলে গেলাম 99 শপিং মলে। সেখান থেকে উর্বশীর জন্য রাধা কৃষ্ণের একটি গিফট নিলাম। গিফটটি খুব সুন্দর ছিল। গিফটটিতে একদিক দিয়ে রাধা, আরেক দিক দিকে কৃষ্ণ। তারা দুজন দুজনকে খুব ভালো করে ধরে রেখেছে। মনে মনে ভাবলাম, এমন একটা দৃশ্যের গিফট পেরে মনে হয় উর্বশী অনেক খুশি হবে। গিফটটা নিয়ে সন্ধ্যার পর থেকে আমি সুযোগ খুঁজছিলাম, কিভাবে উর্বশীকে গিফটটা দিব। কোনো সুযোগ পাচ্ছিলাম না। তারপর হঠাৎ তার জানালার পাশ দিয়ে তাকে ইশারা দিলাম। সে আমার ইশারা পেয়ে বের হয়ে আমার কাছে আসলো। আসার পর তার হাতে আমি গিফটটা ধরিয়ে দিয়ে চলে আসলাম। আমার গিফটটা পেয়ে সে অনেক খুশি হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাকা ওকে আর আমাকে কখনোই একসাথে মিশতে দিত না। আমরা খুব একটা ফ্রিলি কথা বলতে পারতাম না, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো। আমার গিফটটা পেয়ে পরের দিন উর্বশী খুশি হয়ে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিয়ে
সে চুপ করে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার ছোট বোন এত সুন্দর করে চিঠি লিখতে পারে। সে চিঠিতে কি আবেগঘনময় কথা লিখেছে! তার কথা শুনলেই আমার গা গরম হয়ে যায়, মাথা ভনভন করে। তাকে পাওয়ার জন্য অনুভব করি, কিন্তু কিছু করার ছিল না। আমি তাকে আমার অনুকূলে আনার চেষ্টা করছিলাম। অবশেষে আমার চেষ্টা কাজ হয়ে গেল, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তো ভিন্ন কিছু। কিভাবে আমি তাকে ভিন্ন কিছু করব? আর আমি যদি তাকে ভিন্ন কিছুর প্রস্তাব দেয় তাহলে সে কি রাজি হবে? এই ভেবে ভেবে উর্বশীকে তার চিঠির উত্তর হিসেবে আমিও একটা চিঠি দিলাম। চিঠিতে আমিও খুব আবেগঘনময় কথা লিখেছিলাম। এভাবেই তার সাথে হয়ে গেল আমার একটা ভিন্ন রকম প্রেম। তারপর একদিন আমি তাকে কৌশলে আমার কাজটি করার প্ল্যান করলাম, কিন্তু সে তো এ বিষয়ে অজ্ঞ ছিল, খুব একটা বেশি বুঝত না। আমি ভাবলাম এইভাবে কাজ হবে না, ভিন্ন কিছু করতে হবে। তারপর একদিন আমি তাকে বললাম, উর্বশী আমার একটা কথা রাখবে। তখন সে আমাকে বলল, কি ভাইয়া? আমি বললাম, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে এই যে দেখো 1000 টাকা নোট, ওই টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি এটা দিয়ে অনেক মজা খেতে পাবে এবং তোমার যা মন চায় তা কিনতে পারবে। 1000 টাকার কথা শুনে উর্বশী অবাক হয়ে বলল, ভাইয়া সত্যি তুমি কি আমাকে 1000 টাকা দিয়ে দিবে? তারপর আমি বললাম, হ্যাঁ উর্বশী, আমি তোমাকে এই 1000 টাকা দিয়ে দিব। উর্বশী আমাকে বলল, ভাইজা কি কাজ বলো না, আমি তোমার ওই কাজটি এক্ষুনি করে দিচ্ছি। তারপর আমি বললাম, না উর্বশী, এই কাজটি তুমি এখন করতে পারবে না। এই কাজটি করতে হলে তোমাকে রাতের বেলায় তোমাদের ওই রান্নাঘরে আসতে হবে, তাহলে কেবল সম্ভব। তারপর উর্বশী আমাকে বলল, ভাইজা কি এমন কাজ যে কাজ তোমাকে রাতের বেলায় তারপরেও আবার আমাদের রান্না করে করতে হবে? বন্ধুরা, আমরা তো গ্রামে থাকতাম। গ্রামে রাতের সন্ধ্যা হলেই সব নীরব হয়ে যেত, আর তাছাড়া আমাদের বাড়ি অনেক নীরব। তারপর উর্বশী বলল, আমার রাতের বেলা বের হতে ভয় হয়। তখন আমি উর্বশীকে বললাম, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জানালা দিয়ে ডাক দিলে তুমি চলে আসবে। তারপর তুমি যদি আমার সাথে ওই কাজটি করতে পারো, তাহলে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিব। কথা দিলাম। আসলে বন্ধুরা, উর্বশীর বয়স তখন খুবই কম, মাত্র 13 থেকে 14 হবে। আর এই বয়সের মেয়েরা মোটামুটি একটু লোভী হয়, অর্থাৎ তাদেরকে টাকা বা অন্য কিছুর লোভ দেখালে তাদেরকে দিয়ে অনেক কিছুই করা যায়। আমিও ঠিক সেই কৌশলটাই কাজে লাগালাম। তারপর উর্বশী বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে রাতে আমি তোমার সেই কাজটা করে দিব। রাত যখন 8টা বাজে, উর্বশী তখন পড়তে বসেছি। আমি চুপি চুপি উর্বশীকে গিয়ে বললাম, উর্বশী এখন চলে আসো। আর এদিকে উর্বশীর মা মনে হচ্ছে ঘুমিয়ে আছে, আর সে পড়তে বসেছি, আর তার বাবা বাজারে ব্যবসার কাজে ব্যস্ত। তাই এই সুযোগে উর্বশী আস্তে আস্তে করে পিছনের দরজা দিয়ে রান্নাঘরে চলে আসলো। তারপর আমি উর্বশীকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। উর্বশীকে রান্নাঘরে নিয়ে অন্ধকারের মধ্যে যখন আমি উর্বশীর সাথে অন্য কিছু করার চেষ্টা করলাম, তখন সে বলল, ভাইয়া তুমি এত খারাপ, জানতাম না তুমি আমার সাথে এই রকম করবা। তুমি আমার ভাই, তুমি আমার বড় ভাই, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি বললাম, উর্বশী তোমার কি 1000 টাকার প্রয়োজন নেই? তখন সে বলল, হ্যাঁ আছে, আর সেই জন্যই তো আমি আসছি। তো তোমাকে বলছিলাম না যে আমাকে একটি কাজ করে দিতে হবে? তাহলে তুমি আমার সাথে এরকম করছো কেন? উর্বশী বলল, ভাইজা এটা আবার কোন ধরনের কাজ? আর এই কাজের জন্য তুমি আমাকে 1000 টাকা দিবা? তখন আমি বললাম, উর্বশী তুমি হয়তো জানোই না, তুমি তো অনেক ছোট, তাই তুমি জানো না এই কাজটাতে অনেক মজা, অনেক আনন্দ। তুমি একবার করলেই বুঝতে পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এই কাজটা একবার করেই দেখো না। তুমি যদি এই কাজটা আমার সাথে একবার করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কি যে মজা। কাজটি করলে তোমার দুটি উপকার হবে। একদিকে তুমি অনেক মজাও পাবে,
আর একদিকে তুমি এই 1,000 টাকাও পাবে। উর্বশী আমার কথা শুনে আস্তে আস্তে দুর্বল হতে লাগল এবং আমাকে কাজ করার পরিবেশ করিয়ে দিতে লাগল। মাত্র সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে উর্বশী। কি বলবো বন্ধুরা, যখন আমি প্রথম তার উপরে অবস্থান করলাম, মনে হচ্ছিল যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে হারিয়ে গিয়েছিলাম। যখন তার নিম্নাংশে অবস্থান করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যেন স্বর্গের কোনো সুখ আমার অন্তরে শিহরিত হতে লাগল। আমি যখন বন্ধুরা উর্বশীকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম, তখন সে ঘাবড়ে গিয়েছিল। মনে হয়েছিল তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম তার নিম্নাংশে অনুপ্রবেশ করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না, কারণ আমার বিশেষত্বটা ছিল অনেক অপ্রত্যাশিত, যার কারণে কোনোভাবেই তার এখানে অনুপ্রবেশ হচ্ছিল না। অনেক বেসাইড ছিল তো, আর ওর জীবনের প্রথম, তাই বেশ কষ্ট হচ্ছিল। তারপর আর কি করব বন্ধুরা, হঠাৎ করে তাকিয়ে দেখি রান্নাঘরে একটি তৈলাক্ত পদার্থ। তারপর আমি সেটা তার এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর বন্ধুরা, আমি যখন আর একটু গভীরভাবে চেষ্টা করলাম, তারপর আমি বুঝতে পারলাম একটা অদ্ভুত শব্দ হয়ে জায়গা মতো কাজ হয়ে গেছে। তখন সে একটা বিকট অদ্ভুত রকমের শব্দ করেছিল বটে। তার এইখানে অনুপ্রবেশের পর প্রথম সে অনেক উদ্ভব হয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, আর কষ্টের ফলে সে কি রকম অদ্ভুত রকমের শব্দ করেছিল। কিন্তু আমি তাকে বিশেষ কৌশলে রেখেছিলাম, যে কারণেই তার এই অদ্ভুত শব্দ দূরে যেতে পারে নাই। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট কাজ হয়েছিল। কাজ শেষ হওয়ার পর তার হাতে আমি একটি 1,000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললাম, এবার চলে যাও। তারপর আমিও ঘরে চলে আসলাম। তারপর থেকে বন্ধুরা উর্বশী পুরোপুরি আমার নিয়ন্ত্রণে চলে আসলো এবং আমি তার সাথে প্রায় প্রতিদিনই এরকম ধরনের কাজ করতাম। কিন্তু এই অবস্থায় চলতে চলতে যখন 2 মাস হয়ে গেল, তখনই হয়ে গেল আরেকটি দুর্ঘটনা। আমরা তো ঠিক বুঝতাম না, শুধু মজাটাই অনুধাবন করতাম। কিন্তু এরকম ঘটনা 2 মাস পরেই উর্বশীর সন্তান সম্ভাবা হয়ে গেল। আমরা খুব বিপদে পড়ে গেলাম। আর এদিকে এ ঘটনার জের ধরে আমার বাবা আর উর্বশীর বাবা এ নিয়ে তুমুল ঝগড়াও হয়েছিল বটে। অবশেষে শেষ পর্যন্ত সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হল, উর্বশী আর আমার বিয়ে দিয়ে দিবে। আমি আর দ্বিমত করলাম না, ভাবলাম সমস্যা নাই, উর্বশী আমার পছন্দেরই একটি মেয়ে। তারপর সবাই মিলে আমাকে ধমটাম করে বিয়ে দিয়ে দিল। এখন আমরা খুব সুখেই আছি বন্ধুরা, খুব ভালো আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।